অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আজকে আপনার মতো অনুষ্ঠানে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি দুজন ব্যক্তিত্বকে। আমাদের সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন স্টুডিওতে। ওনারা দুজনই বাংলাদেশের টেলিভিশন টক শোর পরিচিত ব্যক্তিত্ব। G9-এর সাধারণ সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত আছেন। শান্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং একই সাথে আমার সাথে যোগ দিয়েছেন আরেকজন পরিচিত মুখ, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমরা মূলত এই অনুষ্ঠানে গণমাধ্যমের আলোচিত বিষয়গুলো, যেগুলো নিয়ে মানুষ কথা বলছে, ভাবছে, বিতর্ক করছে, বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করছে, সেগুলো নিয়ে কথা বলতে চাই। এজন্যই আমরা অনুষ্ঠানের নাম রেখেছি আপনার মত। আজকে শান্তভাবে আপনার কাছে একটু প্রথমে আসি, বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে 100 দিন পার হলো, তারপরেও আমরা অনেকের সাথে কথা বলেছি। পাশাপাশি অনেকগুলো তারা সংস্কার কমিশন যে কাজ করছে, আমরা কিছুটা শুরুর আগেও কথা বলছিলাম। সেই সংস্কার কমিশনগুলো বিভিন্ন ব্রিফিংয়ে গণমাধ্যমে বলছে যে তারা তথ্যপাত্র কালেক্ট করছে এবং তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে লিখিত প্রস্তাব চেয়েছেন। এই প্রসঙ্গে আপনার কিছু সাবমিশন দিয়ে শুরু করি, যে আলটিমেটলি এটা কতটা এফেক্টিভ হবে বলে মনে হয়? আপনাকে ধন্যবাদ। এবং আলোচনায় আমার সঙ্গে আছেন মঞ্জু ভাই, এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। সংস্কার বাংলাদেশে অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ, এবং এটা একটা চলমান প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটা যাতে অব্যাহত থাকে, এটা গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণকারী ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা, তাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা। এবং এই আকাঙ্ক্ষাটা অনেকের মনে হতে পারে যে এখনই নতুন করে জাগ্রত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে, বিষয়টি তেমনও নয়। মিডিয়া একটা সময় ছিল বাংলাদেশের সরকারের ইচ্ছার বাইরে তাদের বিরোধিতাকারীদের মতামতকে প্রচার করতে স্বাচ্ছন্দ্য বোধ করত না। সে কারণে বিরোধী দলের কর্মসূচি, তাদের যে বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব বা তাদের যে প্রস্তাবনা, এগুলা ব্যাপক প্রচার পেত না বলে জনমানুষের কাছে অনেক সময় পৌঁছাতো না। দেখেন, বিএনপির আজকেই ঢাকার একটি হোটেলে বেশ বড় ধরনের প্রোগ্রাম ছিল, যেখানে প্রধান অতিথি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান ছিলেন, আর বিএনপি মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির সব সদস্য এবং বিএনপির সমমনার সকল রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল। এবং এই দলগুলো মিলে গত বছরের জুলাই মাসে 13 জুলাই 2003 সালে তারা 13 জুলাই 2023 সালে লিখিত আকারে 31 দফা প্রস্তাবনা মিডিয়ার সামনে পেশ করেছিল ঢাকারই একটা হোটেলে প্রোগ্রাম করে। এইটার আগে বিএনপি চেয়ারপারসন ভিশন 2030 নামে আর একটা প্রস্তাবনা আরও বড় আকারে দিয়েছিলেন। ফলে বিএনপির ছিল 27 দফা প্রথমে, তার সঙ্গে সমমনা দলগুলির আরও যে দফা সেটা যোগ করে, এটা প্লাস মাইনাস করে 31 দফা করা সংস্কার প্রস্তাব। এই 31 দফার মধ্যে আজকে যে কমিশনগুলি আপনি দেখছেন, দেখেন এদের 10 নম্বরে ছিল জুডিশিয়াল কমিশন গঠন, মানে বিচার বিভাগ সংস্কারের জন্য যেটা। 11 নম্বরে ছিল প্রশাসনিক সংস্কার কমিশন। 12 নম্বরে ছিল মিডিয়া কমিশন গঠন, যেগুলো অলরেডি হয়েছে, এই যে করেছে একই নামে। অর্থনৈতিক সংস্কার কমিশন, এই কমিশনের আওতায় কি কি করবে সেই আকাঙ্ক্ষা লিখিত আকারে, প্রতিশ্রুতি আকারে কিন্তু তারা ব্যক্ত করেছে। এইখানে কিছুদিন আগে টিআইবি যে 70-এর অনুচ্ছেদ বা প্রধানমন্ত্রী কতবার থাকবেন এ নিয়ে প্রস্তাবনা দিল। বিএনপি এবং সমমনা দলগুলো কিন্তু গত বছরের জুলাই মাসেই তাদের 5 নম্বর পয়েন্টেই ছিল পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করিতে পারিবেন না। এইখানে তাদের 7 নম্বর পয়েন্টে ছিল সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন। এইখানে বলছে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ দেওয়ার বিষয়টি এই যে সংশোধনীতে আনা হবে। এইরকম 31টা পয়েন্ট আমি বারবার পড়েছি, বোঝার চেষ্টা করেছি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যেটা বলা হয়েছে, রেইনবো নেশন, সব মিলিয়ে এর যদি অর্ধেকও 5 বছরে পরবর্তী সরকার সত্যি সত্যি রক্ষা করতে পারে, তাহলে বাংলাদেশ অন্যরকম এক আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ হবে। তবে আমাদের
হোঁচট খাই তো বারবার আমরা, সেই জন্য অনেকে এটা আস্থা রাখতে পারে না হয়তো এই জন্য যে এইরকম প্রতিশ্রুতি অতীতে বিভিন্ন সরকার বহুবার দিয়েছে। একটি সরকার ক্ষমতা আসার আগে যখন নির্বাচন হয় তখন দুই রকমের প্রতিশ্রুতি দ্বারা দেয়, একটা মৌখিক প্রতিশ্রুতি দেয় আর একটা লিখিত প্রতিশ্রুতি দেয়। লিখিত প্রতিশ্রুতিটাকে আমরা বলি নির্বাচনী ম্যানিফেস্টো। সেই ম্যানিফেস্টোতে লিখিত আকারে যা থাকে সেটাও তারা পরে ভুলে যায়, মানে না। যেমন আওয়ামী লীগ দিন বদলের অঙ্গীকার করেছিল, তারা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেবে বলেছিল, দেশে গণতন্ত্র অব্যাহত রাখার কথা বলেছিল, ভোটের কিছুই করে নাই, বরং উল্টাটা করেছে বলে হয়তো কেউ কেউ এটাকে বিশ্বাস আনতে চান না যে আগে পরীক্ষা করে দেখেছি। কিন্তু আমি বিএনপির সিনিয়র নেতৃত্বের কথা, তাদের সমমনা দলগুলোর কথা, আচরণ সব দেখে আমি এবার বিশ্বাস করতে চাই যে তারা এটি মানবেন। রাইট, অবশ্যই শান্ত ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শুরু করলেন। মঞ্জু ভাই, এই একই কথা আমরা আলাপ করছিলাম যে তারা স্টক টেকিং নিচ্ছে কমিশনগুলো, এটি কি অনেকেই বলছেন যে ইন্টারঅ্যাক্টিভ ডায়ালগ হতে পারতো না, লিখিতটাই মনে করছেন আপনি? আপনার দলের পক্ষ থেকে কি এরকম সাবমিশন আছে? আমরা বলেছিলাম যে একটা কমন রাখা যেতে পারে, অর্থাৎ লাইভ হতে পারে সেটা, যে রাজনৈতিক দলগুলো এসে এসে তাদের সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরবে, এবারে সাংবাদিকেরা সেটা কোশ্চেন করবে, জনগণ দেখলো, মানুষ দেখলো। ধরেন একটা জিনিস কি, আমরা যে সমস্ত বিষয়ে সংলাপ করতে গিয়েছি প্রধান উপদেষ্টার সাথে বা উপদেষ্টাদের সাথে, আমরা দেখেছি ওনারা অনেক কাজে ব্যস্ত। আমাদের সাথে লাস্ট যে ডায়লগটা হয়েছে প্রধান উপদেষ্টা, সেখানে আসলে আমরা খুবই বিরক্ত হয়েছি, কারণ 2-2.5 ঘন্টা আমাদেরকে বসে থাকতে হয়েছে। একটা ভালো কাজ হয়েছে যে আমরা ওখানে বসে আড্ডা দিয়েছি, সব রাজনৈতিক দলের ডান বাম ইসলামপন্থী ডানপন্থী কমিউনিস্ট সবাই একসাথে হয়েছে, চেয়ার হয়েছে, রাইট। কিন্তু সেখানে আমাদের যে আলোচনাগুলো হয়েছে সেটা আমার কাছে খুব ফ্রুটফুল কিছু হয়েছে বলে মনে হয়নি। কারণ দেখলাম যে ওনাদের খুব তাড়া আছে যে আমাদের একটু যত তাড়াতাড়ি শেষ করা যায়। এক একটা দল থেকে ধরেন যেখানে 5-7 জন 10 জন গিয়েছে বা কোনো জোট থেকে বেশি লোক গিয়েছে, তখন দেখা গেল যে সবাই তো পরিচিত হতেই তো 5-7 মিনিট চলে যায়, সাবস্ট্যান্টিভ টাইম ছিল না কথা বলার। এই জন্য এই ধরনের লোক দেখানোর ডায়ালগ আসলে ইফেক্টিভ হয় না। তার চাইতে ওনারা যে লিখিত প্রস্তাব চেয়েছেন সেটা ভালো, আমরা পাবলিকলি বলতে পারবো যে আমরা এতগুলো লিখিত প্রস্তাব দিয়েছি, ওনারা কোনটা কোনটা শুনেছেন শুনেন নাই। তো বাস্তবে যেটা হচ্ছে কি, যেটা শান্ত ভাই বলেছেন, যেমন দেখেন এই বিএনপির যে 31 দফা, তার প্রথমে বলা হচ্ছে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এটা কি সংস্কার? এটা তো রাষ্ট্রের নিয়মই, এটা রাষ্ট্র অন্তর্ভুক্তিমূলক হবে, রাষ্ট্র বৈষম্য করবে না, রাষ্ট্র সবারকে একসাথে করে মত তৈরি করবে। এটা কিন্তু সংস্কারের কথা না, এটা হচ্ছে আমাদের প্রাপ্য ছিল, রাষ্ট্রের কাছ থেকে এটাই হওয়া উচিত ছিল, যেটা হয় নাই বলে এখন এটাকে আমাদের কাছে সংস্কার মনে হচ্ছে। তো বিএনপির 31 দফায় কিন্তু আমি দেখেছি, যেটা শান্ত ভাই পড়লেন, আমি এটা আগেই পড়েছি, এখানে মোদ্দা কথা 8-10টি সংস্কারের কথা বলা আছে। যেমন ধরেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে ক্ষমতার ব্যালেন্স, কিন্তু এখানে স্পেসিফাই করে নেই যে ক্ষমতার ব্যালেন্সটা কিভাবে হবে। রাষ্ট্রপতির কি ক্ষমতা থাকবে, প্রধানমন্ত্রী থেকে কি ক্ষমতাটা ওনাকে আপনি দিবেন, এবং সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা এগুলো হলে কি হবে, এটা কিন্তু প্রস্তাবনা, সংস্কার প্রস্তাব কিন্তু ডিটেইল করতে হবে। তারপরে ধরেন উচ্চকক্ষ নিম্নকক্ষের কথা বলা হয়েছে, 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না ইত্যাদি কথা বলা হয়েছে। এইগুলো কিছু সংস্কারের কথা। আর বাকি 31 দফার মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে প্রতিশ্রুতি, যেটা শান্ত ভাই বলেছেন। আমরা তো 90-এর প্রতিশ্রুতিও রাখি নাই, 90-এ তো একটা কমন চার্টার তৈরি হয়েছিল, সেটা তো আমরা রাখি নাই। আমার কেয়ারটেকার সরকার সংবিধান পরিবর্তন হয়েছিল, এই পলিটিক্যাল পার্টিগুলোর বা সরকারগুলো কথা রাখেনি বলেই মানুষের ট্রাস্ট অর্জন করতে পারছে না। এই জন্য একটা কমন কথা আছে, এটা আমরা রাজনীতি করি, এটা সত্য যে আমাদের উপরে মানুষের আস্থা কমে গেছে। এর কারণ হচ্ছে আমরা 10 টাকার সেদের চাল খাবো বলছে খাওয়াই না, আমরা ঘরে ঘরে চাকরি দিব বলছে দেই নাই, আমরা বিরোধী দলকে ডেপুটি স্পিকার দিব বলছি সেটা দিয়ে নাই, বরং উল্টাটা করেছি। তো সেজন্য বলছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের উপরে কেন মানুষের আস্থা, যে তারা চায় যে এই সংস্কারটা হোক। কারণ আমরা দেখেছি যে অতীতেও যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তারা অনেকগুলো ড্রাস্টিক ডিসিশন নিয়েছেন, তারা কঠোর সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেটা মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে, যদিও পরবর্তীতে তাদের সেই আস্থাটা তারা ধরে রাখতে পারেন নাই। ফলে যেই কমিশনগুলো হয়েছে, সেই কমিশনগুলো এক্সপার্টদের ওপিনিয়ন নিবে, রাজনৈতিক দলগুলো নিবে। রাজনৈতিক দলগুলোকে প্রথম থেকে দেখা গেছে যে একটু অবহেলা করার প্রবণতা ছিল। অসুবিধা নেই, অবহেলা, আমরা সারা জীবন তো অবহেলার বিরুদ্ধে সংগ্রাম করেছি,
রাজনীতি মানেই তো নানা ধরনের। বন্ধু ভাই, এই যে একটা জিনিস আমি সাপ্লিমেন্ট করি, এই যে 100 দিন সরকার পার করলো, এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডাররা একটু ভোকাল কথা বলতে শুরু করছে, এই যে বিভিন্ন ধরনের তারা বিভিন্ন ইস্যু তুলে ধরছে। এগুলো আগেই ছিল, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, চিকিৎসার সেবা প্রাপ্তি, অনেকগুলো। তো এগুলো কি এক ধরনের আপনার মনে হয় যে স্পন্টেনিয়াস মানুষ আলাপ করতে শুরু করেছে, এটা একটা ইজ ইট পজিটিভ সাইন, না কিভাবে দেখেন? না, আমি মনে করি সরকারকে প্রশ্ন তোলাটা কখনো খারাপ নয়। যে ধরেন আজকে কয়েকদিন ধরে যে আহতরা আন্দোলন করছে, এটার মধ্যে আমি একটা পজিটিভ দিক দেখি, যে অ্যাকাউন্টেবিলিটি, এবং আমাদের উপদেষ্টারা যে সেখানে গিয়েছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কথা বলছেন, মানে তারা আরো দ্রুততর সাপোর্ট চাচ্ছে। তাদের তো আন্দোলন করার কথা না, মানে জানা কথা যে 3 মাস। এটা একটা পার্ট তাদের ফেলিওর। যেখানে আসিফ নজরুল দেখলাম ক্ষমা চেয়েছেন, অন্যান্য উপদেষ্টারা ক্ষমা চেয়েছেন। আমার কথা হচ্ছে যে আপনাদের প্রায়োরিটিতে এটা ছিল না কেন? দেখেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আমার এখনো মনে আছে, ওনাকে আমরা লাস্ট সিরিয়াসলি বলেছি যে আপনারা আহত এবং নিহতদের ব্যাপারটাকে সিরিয়াসলি গুরুত্ব দেন। উনি আমাদের সামনেই, সেখানে প্রেস সেক্রেটারি ছিল শফিক ভাইকে বললেন, শফিক আমরা কি এগুলো করি নাই? আমরা বলছি আপনারা কি কি করেছেন এটা পাবলিক জানে না, পাবলিকে জানাতে হবে, আমরা তো জানি না, আমাদেরকে তো জানতে হবে। উনারা বলছেন আমরা তো ওয়েবসাইটে দিয়েছি। এখন ওয়েবসাইট ইনস্ট্রাকশন দিয়েছেন, কিন্তু বাস্তবায়ন পর্যায়ে না। আমার কথা হচ্ছে যে আপনার যখন প্রায়োরিটি থাকবে, ফার্স্ট প্রায়োরিটি তো পাবে আমাদের শহীদেরা, ফার্স্ট প্রায়োরিটি তো পাবে যারা এখন হাসপাতালে আছে। আপনি ওদের প্রায়োরিটির জন্য আপনি একটা মন্ত্রণালয়কে ডেডিকেটেড করেন, অথবা একটা টিমকে ডেডিকেটেড করেন। বেশি তো লোক না, চিহ্নিত তো, এখানে তো হারিয়ে যাওয়ার কোনো লোক না, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিস্ট আছে। আহতদের একটা প্রত্যেকটা হসপিটালে আমরা গিয়ে দেখেছি, তারা তালিকা করেছেন। এখন দেখেন, আমি আপনাকে একটা দুঃখের কথা শেয়ার করি জামিল ভাই। আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, শান্ত ভাই আপনি ডাক্তার মানুষ, একটা আহত ছেলেটার পা কেটে ফেলা হয়েছে। সেই ছেলেটাকে গিয়ে আমরা যখন দেখলাম, খুব খারাপ লাগছে, তার পা নাই। তা আমরা গিয়ে বললাম যে তোমার কি সব ট্রিটমেন্ট হচ্ছে? ইতিমধ্যে হসপিটালের নার্স আসলেন, চিফ ম্যাট্রন আসলেন, টেলিভিশন ক্যামেরাগুলো কোত্থেকে খবর পেয়ে তারা দৌড়ে আসলো। তো আমরা তাকে বললাম তোমার কি ট্রিটমেন্ট ঠিক মতো হচ্ছে? তো তখন গার্ডিয়ানরা বললো হ্যাঁ ঠিক হচ্ছে সব কিছু, কিন্তু তার ওই ছেলের মাকে দেখলাম তার চোখে পানি। তো আমার একটু সন্দেহ লাগলো যে ঘটনা কি, এটা আসল এক্সপ্রেশন কি, মানে আসল কিনা, বা কোনো ফেক কিনা, বা ক্যামেরার সামনে এভাবে বলছে কিনা। তখন আমি একটু সিরিয়াস হলাম যে না, আমরা একটু খোলামেলা কথা বলি, কোনো অসুবিধা নেই, আপনি বলেন যে আপনার মনের মধ্যে কোনো কষ্ট আছে কিনা। উনি যেটা বললেন এই কথাগুলোই আমরা পাচ্ছি না জানতে। উনি বললেন আমি ফুল সাপোর্ট পাচ্ছি, কোনো সমস্যা নাই, আমার ট্রিটমেন্ট ওষুধ হসপিটাল থেকে দেওয়া হচ্ছে, কিন্তু ডাক্তাররা আমাকে কালকে রিলিজ করে দিচ্ছেন এবং বলছেন 21 দিন পরে আসার জন্য। তো আমি তখন চিফ ম্যাট্রনকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি কি তাকে রিলিজ করে দিচ্ছেন? বলছেন হ্যাঁ। কেন? বলছে তার যে স্টিচটা দেওয়া হয়েছে এখন তার এখানে কোনো ফাংশন নাই, হসপিটালে থাকলে বরং আরও ইনফেকশন হয়ে যেতে পারে, সো বেটার হচ্ছে সে বাসায় যাবে, 21 দিন পর আসলে আমরা তার সেলাইটা কাটবো। ওনাদের খুবই অনেস্টলি খুব সুন্দর করে বললেন। ওই মা বলছেন যে ভাই আমি এই ছেলেটাকে যে বাসায় নিয়ে যাবো, আমার বাসায় তো আমি তো বস্তিতে থাকি, পরিবেশ নাই, আমি তো খুব খারাপ পরিবেশে থাকি, এই 21 দিন আমি তাকে কিভাবে রাখবো? আচ্ছা, এই যে দেখেন হসপিটাল তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে, কিন্তু এরপরে যে বাসায় যাবে তার মা বলছে, এবং এটা বলতে গিয়ে মা কান্না করছে, আমাদেরও কান্না এসে গেল। সে বলল যে আমি তো বাসায় নিয়ে ওর বেডে পায়খানা করে, সে বেডে প্রস্রাব করে, তাকে আমি বাসায় কোথায় করাবো? এখানে তো হসপিটাল একটা ম্যানেজমেন্ট আছে। তখন আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে প্রেসে বলেছি যে ছাত্ররা, তোমরা যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছ, তখন কিন্তু ছাত্ররা আপনার রাস্তায় ট্রাফিকিং অবস্থা ছিল, তখন আমরা বলেছি যে তোমরা কমিটি করে কেন এখানে তোমাদের অ্যাটেন্ডেন্ট নাই কেন? প্রত্যেকটা পেশেন্টের পিছনে তো আমরা 2-3 করে অ্যাটেন্ডেন্ট দিতে পারি। এই বাস্তবতাটি মঞ্জু ভাই থ্যাংক ইউ, একটা গুরুত্বপূর্ণ কেস স্টাডি তুলে ধরেছেন। শান্ত আপনি নিজে চিকিৎসক প্লাস এমনিতে আপনার সব তথ্য জানা আছে। এই যে জুলাই আগস্ট আন্দোলনের যারা শহীদ হলো তাদেরকে কতটা আমরা ধারণ করতে পারছি, যার জন্য আমরা এখানে বসা। আপনি একটু আগে বলেছিলেন যে একটা পরিস্থিতিতে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি, তারাই আমাদেরকে এরকম স্বাধীন করে দিল। কিন্তু এরকম এই কেস স্টাডিগুলো আপনারও জানা আছে, এগুলো কীভাবে এক্সপেডিট করা যায়? শুধু চিকিৎসা দিয়ে কি আমরা ছেড়ে দিতে পারবো রিহ্যাবের দায়িত্ব না নিয়ে? দেখেন, এই গণ অভ্যুত্থানের সময় 17 জুলাই আবু সাইদ ওয়াসিম সহ 6 জন যে 16 জুলাই নিহত হলো, তার গায়েবানা জানাজা পড়তে গিয়ে 17 জুলাই আমি গ্রেফতার হই। আমি জেলে ছিলাম 20 দিন।
জেলে থাকা অবস্থায় ডিভিশনে বিএনপি জামাতের আরও সিনিয়র নেতারা ছিলেন, অন্যও ছিলেন। আমরা প্রতি মুহূর্তে হিসাব করতাম যে পরিস্থিতি কোন দিকে যাবে যদি এই হাসিনার এইবারে এই ফ্যাসিবাদ, এই খুনির যদি পতন না হয়, তাহলে সে আরো বড় দানব হয়ে উঠবে এবং আমরা কবে ছাড়া পাবো। আপনাদেরকে জানাজা থেকে ধরেছিল কি? হ্যাঁ, জানাজা মসজিদের গেট থেকে আমাকে ধরেছিল। কি হবে আমরা জানি না, আমাদের ভবিষ্যৎ, আমাদের পরিবারের ভবিষ্যৎ সবকিছু। তার মধ্যে যারা রাজনীতি করেন পদধারী, তাদের ইকুয়েশন একরকম। আমি তো কোনো পদধারী নেতাও না, আমি একজন চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, এই পরিচয়। এরপরেও আমাকে নিয়ে গেল, ছাড়লো না। যখন মুক্ত হলাম তখন মনে হলো এই যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমার মুক্তি মিলেছে, না হলে তো আমি মুক্তি পেতাম না। আজকে যারা আজকে যারা এই বড় বড় চেয়ারে বসছেন, তাদেরকে এটা মাথায় রাখা দরকার যে তারা ওই রক্তের সিঁড়ি বেয়ে আজকে এই চেয়ারে। কেউ উপদেষ্টা হন, কেউ উপদেষ্টার বিশেষ সহকারী হন, কেউ বড় বড় প্রতিষ্ঠানের পদে বসেন, কেউ কারো কারো আগের বঞ্চনা পুষিয়ে নতুন করে ডাবল ট্রিপল প্রমোশন পান। যারাই যা কিছু আমরা পাচ্ছি, আমাদের বঞ্চনাটা যেটা নিরসন হচ্ছে, আমরা যে একটু মন খুলে নির্ভয়ে কথা বলতে পারছি, এগুলি এই রক্তের বিনিময়ে। যাদের রক্তের বিনিময়ে এটা আমরা পাচ্ছি, তাদেরকে অবহেলা এর কিভাবে সম্ভব, এটাই আমার মাথায় আসে না। যেখানে মনে করেন এই দেশের তো আসলে টাকার অভাব ছিল না, লুটেরার গোষ্ঠী, হাসিনার ফ্যাসিবাদ গোষ্ঠী দেশটাকে শেষ করে দিয়ে গেছে। তারপরেও আমরা তো লোন আনছি, লোন পাচ্ছি, সবকিছু চলছে। এই কয়জন মানুষের চিকিৎসার দায়িত্ব যেটা ঘোষণা দিল যে সরকার নিবে, রাষ্ট্র নিবে, রাষ্ট্র নিতে পারলো না। তাদের মনে যে যারা নিহত হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে টাকা দেওয়ার কথা, পর্যায়ক্রমে দিচ্ছে। কিন্তু যারা আহত হয়েছে তাদেরও দেওয়ার কথা, সেটাও পর্যায়ক্রমে দিচ্ছে। অনেকে পায়নি, যারা তাদের ক্ষোভটা রয়ে গেছে। আর একটা হচ্ছে যে হসপিটালের বেডে কাতরাচ্ছে, তার ওই 1 লাখ টাকা মুখ্য না, তার কাছে মুখ্য তার শরীরের ব্যথা, তার মনের ব্যথা, তার কাউন্সেলিং, তার রিহ্যাবিলিটেশন, সামগ্রিকভাবে তার গোটা তার চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশন। শুধু চিকিৎসার দায়িত্ব নিলে তো হবে না, তার পুনর্বাসনের দায়িত্ব, যেটা তার পূর্ণ চিকিৎসা এবং পুনর্বাসন, এই দুইটা দায়িত্ব নিতে হবে। এরা যে ট্রমার মধ্য দিয়ে গেছে, চোখের সামনে দেখেছে বন্ধু গুলি খেয়ে নিহত হয়েছে, আর ছোট ভাই নিহত হয়েছে, সঙ্গী নিহত হয়েছে, সহযোদ্ধা নিহত হয়েছে, নিজে গুলি খেয়ে মৃত্যু ভয় থেকে সে কোনো রকম বেঁচে আসছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে। তার যে মেন্টাল ট্রমা, তার দরকার কাউন্সিলিং, তার দরকার প্রপার চিকিৎসা, তার দরকার আর্থিক নিশ্চয়তা, তার দরকার ভবিষ্যতের নিশ্চয়তা যে সে এই পা হারানোর কারণে এই রাষ্ট্রে তার প্রাপ্য মর্যাদা এবং আয়ের পথ পেতে সে বিড়ম্বনায় পড়বে না। সেইখানে যদি এটুকু জায়গা তো আপনার মাইক্রোস্কোপ দিয়েও খোঁজার দরকার নাই, গোয়েন্দা লাগিয়ে যেরকম আসামিদের ধরতে পারছে না, তার ব্যর্থতা আমরা ধরছি, সেখানে নয় বলতে পারো ওরা আত্মগোপনে আছে, ওদের পাই না, ওরা কিভাবে পালিয়ে গেল সেটা পাই না। কিন্তু শেষ করি এই যে আহত যারা হাসপাতালে ভর্তি, তাদের তো গোয়েন্দা দিয়ে খুঁজতে হয় না, পুলিশ দিয়ে খুঁজতে হয় না, প্রকাশ্য আছে, আপনি তালিকা করা আছে। শুধুমাত্র সরকারের সদিচ্ছা, মনোযোগটা বাড়ানো, যে যাদের রক্তের বিনিময়ে আমরা এখানে, তাদের এক বিন্দু কষ্ট মনে থাকতে দিব না। তাদের আন্তরিকতার চেষ্টাটা যদি দেখতো। আপনি দেখেন একজন উপদেষ্টা এখানে যাচ্ছেন ব্রিটিশ হাই কমিশনারকে নিয়ে, সে যাওয়ার আগে তার ওইখানে সার্ভে, ওইখানের পরিস্থিতি মনিটর করা, যাওয়ার পরে ওই আহতদের সঙ্গে দেখা করা, করতে হবে কিনা, কিছু অ্যাসেসমেন্ট ছাড়া গিয়ে ওইখানে মিটিং করে, বা কয়েকজনের অপারেশন হবে, ব্রিটিশ ডক্টরও করবেন, সেটা উদ্বোধন করে কথা বলে তিনি চলে আসলেন। আহতরা আরো আহত হলো মানসিকভাবে, শারীরিক আহতরা মানসিকভাবে আহত হলেন, এবং শেষ পর্যন্ত নিজের গাড়ি রেখে অন্য গাড়ি দিয়ে আরেক রাস্তা দিয়ে চলে আসতে হয়। এই সরকার। আমরা যে আলোচনায় ছিলাম, আবারও একটু ফিরে আসি, দুজনের মতামত চাই এই ক্ষেত্রে। মঞ্জুর, আপনার কাছে প্রথমে আসি, বিশেষ করে যখন ইন্টারিম গভর্নমেন্টের 100 দিন পালন হলো, এখন দেখা যাচ্ছে মানুষ, বিভিন্ন স্টেক হোল্ডাররা কিছুটা ভোকাল কথাবার্তা বলছে। ইভেন সম্প্রতি যারা উপদেষ্টা পরিষদে অ্যাডেড হলেন, তাদের সম্পর্কেও বিভিন্ন ধরনের তথ্য, মন্তব্য, প্রশ্ন বিভিন্ন মাধ্যমে আপনিও দেখেছেন, যেটা কিন্তু প্রথম দিকে এত কথাবার্তা হয়নি। এটিকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে শান্ত ভাই যে কথাগুলো বলছিলেন, আমি তার সাথে প্রথম একটু যুক্ত করি। সেটা হলো যে এই যারা উপদেষ্টা চেয়ারে বসেছেন, এরা যে একেবারেই এদের অবদান নাই, ত্যাগ নাই, বিষয়টা এমন না। এরাও রক্ত দিয়েছেন,
এরাও গুলিবিদ্ধ হতে পারতেন, এদের মধ্যে কেউ কেউ শহীদ হয়ে যেতে পারতেন। আসলে কি দেখেন, ওই সায়ন্ত ভাই যেটা বলেছেন, আজকে যদি পরিবর্তনটা না হতো, আমি সায়ন্ত ভাই আমরা এখন আমরা এখনো জেলেই থাকতাম, একেবারে স্টিল এখনো জেলেই থাকতাম। কখনো মুক্তি পেতাম কিনা আপনিও জেলে ছিলেন? আমি উনি অ্যারেস্ট হওয়ার পরে আমি অ্যারেস্ট হয়েছি। আমি হয়েছি 27 তারিখ রাতে। তো ধরেন নাহিদ বা আসিফ বা যাদের কথা বলা হচ্ছে, এদের তো খুঁজে পাওয়া যেত না। এখন একটা সুদিন এসেছে বলে আমরা একে অপরের দিকে আঙ্গুল তুলছি। এটা মানুষের স্বভাব, এটা মানুষের স্বভাবজাত। বা আজকে যারা আহত হয়ে চিকিৎসার কথা বলছেন, এদের তো চিকিৎসা দূরে থাক, এরা বেঁচে থাকতো কিনা এটাই তো ব্যাপার। কারণ এদেরকে ধরে ধরেই তো পুলিশ মারতো, গুলিও করে দিতে পারতো পুলিশ, এবং এদের বহুজনের লাশ গুম করে ফেলেছে না, সেটাই করতে পারতো। এখন কথা হচ্ছে যে এই রকম পরিস্থিতিতে যারা এসেছে, আমরা কি উপদেষ্টাদেরকে হেয় প্রতিপন্ন করব? তারা চেয়ারে বসেছেন বলে তাদেরকে কি আমরা খুব বেশি আঘাত করব? এই দুইটার মধ্যবর্তী অবস্থান নেওয়ার পক্ষে আমি। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ আপনারাও আমাদের সাথী ছিলেন, আপনারাও আমাদের সাথে জেলে ছিলেন, আপনারাও সংগ্রাম করেছেন, আমরা একসাথে সংগ্রাম করেছি, আপনারা চেয়ারের দায়িত্ব নিয়েছেন, আমরা হয়তো নেই বা আমরা জনগণের কাতারে আছি, তাই বলে আমরা সবসময় তাদেরকে এটা দিয়ে একটা হেয় প্রতিপন্ন করে কথা বলবো, এটাও যেমনি সত্য না, তেমনি কথা হচ্ছে যে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। যে কাজটা হয়েছে এটা খুবই মর্মান্তিক ঘটনা, যে পঙ্গুরা আহতরা রাস্তায় এসে দাঁড়িয়ে আন্দোলন করে তাদের একটা দাবি আদায় করতে হয়েছে। এটা আমি মনে করি একেবারে আমাদের পুরো জাতিসত্তার জন্য লজ্জার। কারণ আমি আবারও বলছি যে এই সংখ্যাটা আমাদের জানা আছে। ওদের কি কি অসুবিধা হতে পারে, যেমন আমরা বলছি যে আপনি মনে করছেন যে ওদের তো সব চিকিৎসা ফ্রি দিচ্ছি, কিন্তু তার আত্মীয় স্বজন আসা যাওয়া করবে কীভাবে, সেগুলো তো আমরা দেখছি না। সে পরবর্তীতে তার রিহ্যাবিলিটেশনে কী হবে? এখন আপনি যে প্রশ্নটা তুলেছেন সেটা জবাব দেই। সেটা হলো, এই যে মানুষ কথা বলা শুরু করেছে, এটাকে আমি পজিটিভলি দেখতে চাই। যে আমরা একসাথে ছিলাম বলে, সায়ন্ত ভাইয়ের সাথে আমার খুব খাতির বলে আমি সারাক্ষণ ওনাকে সাপোর্ট করে যাব, ওনার ভুল ধরিয়ে দিব না, এটাও হতে পারে না। আবার সায়ন্ত ভাই আমার চাইতে একটু বেটার পজিশনে আছেন বলে আমি সায়ন্ত ভাইকে সবসময় হেয় প্রতিপন্ন করবো যে মিয়া চেয়ারে বসছেন, এখন তো আপনার গায়ে অনেক চর্বি দেখা যাচ্ছে, এটাও আমি মনে করিনি ঠিক না। দায়িত্বশীলতা, জবাবদিহিতা এবং কর্ম, আমি মনে করি সরকারকে আমরা কিন্তু স্পেসিফিক্যালি বিষয়গুলো বলেছিলাম। তো বারবার যেটা বলা হয় যে আপনারা রাজনৈতিক দলগুলোর তো একটা কর্তব্য আছে। আপনি দেখেন রাজনৈতিক দলগুলো কিন্তু কিছুটা ক্লেম করা শুরু করেছিল যে আমাদের এত লোক শহীদ হয়েছে, আমাদের এত লোক আহত হয়েছে। তো রাজনৈতিক দলগুলোর তো একটা দায়িত্ব আছে যে আমার যারা আহত হয়েছে তাদেরকে কি আমরা চিকিৎসা দিব না? এবং আপনি তো দেখেছি রাজনৈতিক দলকে অনেকগুলা তারা কিন্তু চিকিৎসা দিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। কালকে দেখলাম বিএনপির নেতারা আর্থিকভাবে সাহায্য করেছেন। এর আগে দেখেছি জামাতের লোকেরা নানাভাবে আর্থিক সাহায্য দিচ্ছেন। অন্যান্য রাজনৈতিক দলকে আমরা দেখেছি। আমরা নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের সামর্থ্য অনুসারে আমরা যতটুকু করেছি, কিন্তু মূল দায়িত্বটাই সরকারের। আপনার কথাটাকে আমি এখানেই মানে ইনকর্পোরেট করতে চাই। সেটা হচ্ছে যে মানুষের বলার স্বাধীনতা আছে, মানুষ বলতে পারছে, সরকারও জবাবদিহিতার মধ্যে আছে, তারা জবাবদিহিতার মধ্যে পড়ছে, কিন্তু এটা যাতে লোক দেখানো না হয়। আপনি রাতে 3টা বাজে গিয়ে তাদেরকে বলবেন, এবং এটা কিন্তু আরেকটা খারাপ ট্রেন্ড হচ্ছে। আজকে এই যে আহতরা রাস্তায় আসার পর তাদের কথাটা আপনি শুনছেন, কালকে অন্যরাও রাস্তায় আসবে, সে মনে করবে যে রাস্তায় না আসলে তো আমার কথা কেউ শুনবে না। তাহলে এই প্রবণতা চলতে থাকলে রাস্তায় প্রতিদিন মানে আমাদের এই উপদেষ্টাদেরকে প্রতিদিন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় জনদুর্ভোগের কারণ হবে। এবং রাস্তায় না নামলে, রাস্তা বন্ধ না করলে, সচিবালয় ঘেরাও না করলে কারো যদি কোনো দাবি আদায় না হয়, এই জন্য উচিত উপদেষ্টাদেরকে, আমি আগেও প্রস্তাব দিয়েছিলাম, উপদেষ্টারা প্রতি মাস অন্তর বা 15 দিন অন্তর অন্তর তারা কি কাজ করছেন এটার একটা ব্রিফিং দিবেন, এবং তারা প্রশ্নের সম্মুখীন হবেন, কি কি প্রশ্ন, তাদের ব্যাপারে কি কথা আছে সেগুলো তারা শুনবেন। তাহলে এই রাস্তার হ্যাজার্ডটা আমি মনে করি কমবে। এই প্রসঙ্গে শান্তি আপনার কাছে আসি, বিশেষ করে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বা অন্যরা প্রথম দিকে বলেছিলেন যে আপনারা কথা বলবেন, প্রশ্ন করবেন, ভুল ধরিয়ে দেবেন আমাদেরকে, তার মানেই তো ডাইভার্সিটিকে ওয়েলকাম করা হচ্ছে বলেই মনে হয়েছিল। আমি খুব খুশি হয়েছিলাম এই কথা শুনে, এবং খুশি হয়ে কিছুটা গদগদ হয়ে ধরিয়ে দেওয়া শুরুও করেছি। মঞ্জু ভাইয়ের মতো আমি একদম মাঝামাঝি হাঁটি নাই, যে এই দিকে করলে এরা মনে আঘাত পাবে, এটাও ঠিক না, ওই দিকে হয়ে যায়, এটাও ঠিক না। মঞ্জু ভাই বলেন তো, এই যে আলী ইমাম মজুমদার সাহেবকে নিয়ে এত সমালোচনা হয়েছে, আপনি কি এটা অন্যায্য মনে করেন? সরকারের তরফ থেকে, শেষ করি আমি, আপনার ব্যাখ্যা পেয়েছি কোনো, অথবা তিনি ডিসি নিয়োগ নিয়ে যে কেলেঙ্কারিটা হলো সেটার ব্যাখ্যা পেয়েছি, অথবা তার সেক্রেটারি নিয়োগ যে
প্রধানমন্ত্রীর দপ্তরের মহাপরিচালকরে করলো, সেটা নিয়ে কোনো সুরাহা দেখেছি? এই যে এসআই এবং এএসপি সহ এদের যে আগের আওয়ামী সরকার তাদের একেবারে পরীক্ষিত লাঠিয়াল বাহিনী হিসেবেই তো নিয়োগ দিত এইসব বাহিনীতে, তাদের যে সেই প্রক্রিয়া অনুসরণ করে ভাইবার জন্য ডাকলো, কারা করলো, কাদের কনসেন্ট নিয়ে করলো, সে বিষয়ে কোনো ব্যাখ্যা বা কোনো ব্যবস্থা আমরা দেখেছি? কিংবা নতুন যে উপদেষ্টা নিয়োগ নিল, সেই উপদেষ্টা নিয়োগ নিয়ে ছাত্র জনতা যাদের অভ্যুত্থানের মাধ্যমে এরা ক্ষমতায় বসলো, এই চেয়ারে বসলো আমাদের সকলের সমর্থন নিয়ে, সেই তাদের রাস্তায় আন্দোলন করতে হচ্ছে কেন? আলাপ আলোচনা করে গোয়েন্দা রিপোর্ট নিয়ে এদের কি এই গণ অভ্যুত্থানের প্রতি সমর্থন শুধুমাত্র এই 1 মাসের সমর্থন, নাকি 16 বছর ধরে তারা ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা পালন করে মনে বুকে ধারণ করে ফ্যাসিবাদ বিরোধিতাকে? সেই রকম এই পরীক্ষাটা দেওয়ার দরকার আছে। শুধুমাত্র এই সময় করেছে তার অবশ্যই গুরুত্ব আছে, তাদেরকে স্যালুট করি, সম্মান জানাই, অবশ্যই তার ক্রেডিট আছে যে এই সময়ে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন বলে এই সরকারের পতন হয়েছে। সবাই না দাঁড়ালে পতন হতো না, এটা সত্য। কিন্তু যে 16 বছর ধরে যে আছে ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায়, নিপীড়নের শিকার হয়েছে, আর যে হঠাৎ এটুকুতে করলো, আপনি বেছে বেছে বেশিরভাগই যদি এই গোষ্ঠী থেকে দেন, বিতর্কিতদের দেন, কিন্তু এই যে আপনি আলোচনা রেজ করেছেন, এর কারণেই কি পোর্টফোলিওটি চেঞ্জ হলো বলে মনে হয়? ফিডব্যাকটি রিসিভ করেছে গভর্নমেন্ট? পোর্টফোলিও চেঞ্জ কোনো বিষয় না। বিষয়টা বলি, যেহেতু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। শান্তভাই যেটা বলেছেন যে আলী ইমাম মজুমদারের ব্যাপারে স্পেসিফিক্যালি আমরা রাজনৈতিক দলগুলোর কথা বলেছি। বিএনপি বলেছে একটু পরে, আমরা প্রথমে এটা শুরু করেছি, ছাত্ররা বলেছে আলী ইমাম মজুমদারকে সরানো হবে, ওনাকে পরিবর্তন করা হবে। একটা লোক একটা দায়িত্ব দিলে তাকে ফুট করে তো সরানো যায় না। আমরা যখন আর্গুমেন্টগুলো তুলে ধরেছি, দেখা গেল যে তারা যৌক্তিকভাবে আর্গুমেন্টগুলো ফেস করতে পারেন নাই। আমরা বলেছি যে যাকে আপনি দিয়েছেন উনি প্রাইম মিনিস্টার, আগের পতিত প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছেন, সেরকম এক লোককে দিয়েছেন। আচ্ছা দিলেন, ঠিক আছে, আপনি হয়তো কি আপনার কোনো কৌশল আছে, কিন্তু আমরা দেখলাম এফেক্ট মানে ফিল্ডে গিয়ে এমন লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি দেখেন জামিল ভাই, 2টা ঘটনা স্পেসিফিক, খুবই আপত্তিজনক। একজন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে তার জেলায়, যেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের মধ্যে পড়ে না। নিজের জেলায় কেউ জেলায় পদায়িত হয় না, দেওয়া হয়েছে। তাহলে তার মানে কি আপনি এখানে কোনো রিসার্চ ওয়ার্ক নাই? আরেক ভদ্রলোককে নিয়োগ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা আছে এবং উনি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে, এরকম লোককে। এরপরের কথা আর বললাম না। তো এই জিনিসগুলো যখন বারবার বলা হচ্ছে, এবং আহসান কিবরিয়ার তো ওই কথাই তো আমি আপনাকে বললাম যে আগের প্রধানমন্ত্রী সে গুরুত্বপূর্ণ। আমরা যত দাবি জানালাম, সমালোচনা করলাম, অনুরোধ করলাম, আমরা কোনো প্রতিকার পেলাম না। ওইটাই বলছেন, আহসান কিবরিয়ার প্রতিকার পেতে এতদিন লাগে, বিলম্ব হয়েছে। আমি আপনাকে যেটা বলি যে তারা যেটা করেছে শুনেছে, কিন্তু ডিজাস্টারের পরে শুনেছে। তারা কথা শুনেন। এই যে আজকে তারা যে গাইডলাইনগুলো দিলেন যে চিকিৎসা করবেন, এটা করবেন, সেটা করবেন, তো এটা তো আমরা অনেক আগে দাবি দিয়েছি, তখন তো আপনারা করলেন না। এখন যখন করলেন, আপনাদের ইজ্জত সম্মানও গেল, আপনাদেরকে লোকেরা ভুয়া বলছে, আপনাদেরকে লোকেরা রাস্তায় দাঁড়িয়ে করছে, তখন শুনছেন। এটা তো আপনাদের সম্মান কমছে, এবং আমরা তো এটা বিব্রত হচ্ছি, কারণ এই সরকারের ফেলিওর মানে তো আমাদেরও ফেলিওর, তাই না? এই ক্ষেত্রে মঞ্জু ভাই, আপনার এটা পয়েন্টটা আমরা নিলাম, ওয়েল টেকেন। শান্ত ভাই, আপনি নিজে চিকিৎসক হিসেবে কিভাবে দেখেন যে যেই গ্যাপটির কথা বারবার আলাপ হচ্ছে, শুধু চিকিৎসা নয়, এটা ইনক্লুসিভ, তাকে রিহ্যাবের ব্যাপার, তার অর্থনৈতিক দিকটাও দেখতে হবে, সে কি করে বাকি কাজগুলো করবে, এটিকে কিভাবে কমপ্লিট ইয়েটা করা যায়? আসলে শুধুই চিকিৎসার ব্যাপার না, চিকিৎসক বলে চিকিৎসার ব্যাপার বলছি, কিন্তু এর বাইরে সব কিছুতে আমি দেখতে পাচ্ছি যে এই সরকার তাদের আচরণ এবং কাজ দিয়ে ক্রমাগত এই গণঅভ্যুত্থানের পক্ষের যে স্টেক হোল্ডার তাদের সঙ্গে দূরত্ব তৈরি করছে, অথবা দূরত্ব হয়ে যাচ্ছে, তারা ইচ্ছা করে করছে না, কিন্তু হয়ে যাচ্ছে। এটা তো রোধ করা দরকার। যদি এই সরকারের সঙ্গে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর গ্যাপ তৈরি হয়, তার সুবিধা নেবে ফ্যাসিবাদ, ফলে সেটা কোনোভাবেই মানা যায় না। এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলোচনা, সংস্কার নিয়ে কথা বললাম। এই যে বিএনপি সমমনা দলরা যে 31 পয়েন্ট দিয়েছে, হোক মঞ্জু ভাইয়ের ভাষার মধ্যে 10, 12টা, 15টাই সংস্কার থাক, বাকিগুলো অঙ্গীকার থাক আছে, কিন্তু এর আদলেই তো কমিশন কয়টা, ওইভাবেই কমিশন নাম গঠন হলো। তার মানে হচ্ছে
খুব সহজেই তো বলতে পারে এদের ফুড ফর থট এখানে আছে। খুব সহজেই সরকার বলতে পারে বিএনপি এবং তাদের এই সমমনা এই ফ্যাসিবাদ বিরোধী সব দলকে যে আপনারাই তো এগুলো করতে চেয়েছেন, লিখিতভাবে দিয়েছেন, আমরা ওটাই করছি, বলেন আমরা কতটুকু করবে এবং কিভাবে করা যায়, আসেন আমরা একসঙ্গে বসি। সেই কাজটা কেন এত বিলম্ব হচ্ছে? এক। দুই হলো এই যে 31টা বা আরও বেশি বা আরও কম নতুন আরও যুক্ত হবে হয়তো, এগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো করতে আপনার কেমন সময় লাগবে? তাহলে এগুলো সব করে আপনি নির্বাচনের দিকে যাবেন, নাকি এগুলো অনগোয়িং প্রসেস চলবে, এটা পরবর্তীতে নির্বাচিত সরকার এটাকে ইমপ্লিমেন্ট করবে বাকিটা, আর নির্বাচনের কাজটাও সমানভাবে আগাবে? তাহলে আপনি কতদিনের মধ্যে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত করতে চান? সেই কথাগুলোতে দূরত্বটা দূর করা দরকার। ফলে এই বিভিন্ন রাজনৈতিক দল, এই মঞ্জু ভাই যেটা বললেন, তাদের প্রথমে একেবারেই গুরুত্ব দেওয়া হতো না, তাদের কথাই শোনা হতো না। তারপর বলা হলো যে আমরা ফোন করলে ওনারা ধরেন না, রিং ব্যাক তো দূরের কথা, আমাদের কথা শুনতে চান না। তো এটা কি? তারপর ডাকা শুরু করলো। ডাকার পরে হচ্ছে এত বড় দল, এই নেতারা যান সবাই আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেয়, কি বলে, কি শোনে, কি করে, তার কোনো ইমপ্লিমেন্টেশনও হয় না বলে আবার এই নেতাদের মুখ থেকে আমরা শুনি যে আমরা কি বলে আসি আর আমরা তো কিছু ইমপ্লিমেন্টেশন দেখি না। এই যে দূরত্ব তৈরি হচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। ফলে এই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেন ফাইনালি ছাত্ররা পর্যন্ত এদের বিরুদ্ধে আন্দোলন করতে মাঠে নেমে গেল এবং তাদের ফেসবুকের প্রোফাইলে আবার সেই রেড সিগন্যাল নিয়ে আসলো। এই ক্ষেত্রে কেন এই দূরত্বটা? কারণ হচ্ছে তারা এইখানে উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ পদের যে সিলেকশনটা, এইটা প্রপারলি হচ্ছে না, সেইটা এদের দুর্বলতা আছে। হয় এইখানে কোনো নিকটজন বা তার বলয় দেখছে কোনো না কোনো কর্নার থেকে, সত্যিকার অর্থে ফ্যাসিবাদ বিরোধী এবং যোগ্যদেরকে যোগ্য জায়গায় পদায়নের বিষয়টা ভালোভাবে ঠিক সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না, যার ফলে ভেতরে যে লোকগুলি ঢুকে পড়েছে তারা এই সরকারের যে স্পিরিট সেই অনুসারে কাজ হচ্ছে না বলে এই রাজনৈতিক দল এদের সঙ্গে প্লাস হচ্ছে গিয়ে দুইটা গুরুত্বপূর্ণ জিনিসে খুব মনোযোগ দেওয়া দরকার, সেটা হলো দ্রব্যমূল্য আর জননিরাপত্তা। এই জায়গাতে আমি ফিরবো, দ্রব্যমূল্য নিয়ে আবারও ফিরছি। সরকারের মনোযোগটা যতখানি দেওয়া দরকার ছিল সেটা ভিজিবল হচ্ছে না। এটা খুব কঠিন করা, কিন্তু তাদের চেষ্টাটা ভিজিবল হলে মানুষ সান্ত্বনা। এই পয়েন্টে কথা বলবো, একটু দ্রব্যমূল্য নিয়েও একটু আলাপ তুলবো আমরা শেষের দিকে, কিন্তু আগের প্রসঙ্গে মঞ্জু ভাই একটু আসি। বিশেষ করে এবি পার্টির সাথে যে ডায়ালগগুলো হয়েছে, আমরা একটু জানতে কিউরিয়াস যে বিএনপি যেখানে এরকম পথনকশা বা রোড ম্যাপের কথা বলেছে, আপনারাও কি বলার সুযোগ পেয়েছিলেন কিনা? আমরা তো স্পেসিফিক টাইম শিডিউল দিয়েছি, বিএনপি কিন্তু এখনো টাইম শিডিউল বলে নাই। বিএনপি বলেছে যৌক্তিক সময়। আমরা কিন্তু দেখেন জামিল ভাই, আমরা ফার্স্ট টাইম আমরা একটা টাইম শিডিউল বলেছি যে আপনি 1.5 বছর সময় নেন সংস্কার এবং সবকিছু ঠিকঠাক করতে, আর 3 থেকে 6 মাস নেন ইলেকশন করতে। কারণ 3 থেকে 6 মাস ইলেকশন করতে পারে আমাদের দেশে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট। এখন ওনারা সংস্কারের জন্য কত সময় নেবেন? এখন কিন্তু তারা বলেছেন যে ওই যে কমিশনগুলো করেছে জায়গাটা, সমস্যাটা কোথায় এখানে দেখেন, পলিটিক্যাল পার্টিগুলো আপনাকে কিছু প্রস্তাব দিচ্ছে, কিছু পরামর্শ দিচ্ছে, আপনি সেই প্রস্তাব পরামর্শগুলো যতক্ষণ পর্যন্ত আপনি রাস্তায় দাঁড়িয়ে বেইজ্জতি না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেটা শুনছেন না। তাহলে প্রসিডিউরটা কি হচ্ছে, বিষয়টা কি হচ্ছে? যেমন ধরেন, আমার কথা হচ্ছে এফেক্টিভ পদ্ধতিটা একটা জায়গায় এসে ধরেন এখানে মেইন স্টেক হোল্ডার তো হচ্ছে বিএনপি, দেন আদার পলিটিক্যাল পার্টিগুলো। আমি কিন্তু প্রথমবারই যখন প্রফেসর ইউনূস সাহেবের সাথে আমাদের মিটিং হয়েছে, সেখানে আমি বলেছি স্যার আপনার সাথে প্রথম দ্বন্দ্বটা শুরু হবে পলিটিক্যাল পার্টিগুলোর। আপনার উচিত হবে একটা ছোট্ট কোঅর্ডিনেশন টিম তৈরি করে দেয়, আপনার অ্যাডভাইজারদেরকে দিয়ে হোক, যাদেরকে দিয়ে হোক, তারা যাতে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলে, তাদের ফিডব্যাকগুলো নেয়। এখন আপনি যদি গুরুত্বপূর্ণ মনে করেন নিবেন, গুরুত্বপূর্ণ মনে করলে নেবেন না, গুরুত্বপূর্ণ মনে না করলে যখন আপনি নেবেন না তখন দায়টা কিন্তু আপনাকে বেশি ভোগ করতে হবে। আর আপনি যদি পলিটিক্যাল পার্টির কথা শুনে কোনো বিপদে পড়েন, তখন আপনি বলবেন যে পলিটিক্যাল পার্টিগুলোর কথা আপনি কিন্তু শুনছেন। একটা উদাহরণ দিই, আপনি রাষ্ট্রপতিকে সরাতে চাইছিলেন, এখন বিএনপির কথা তো আপনি বললেন যে এখন দায় দিচ্ছেন বিএনপিকে, যে বিএনপি চায় নাই বলে আমি সরাই নাই। তো বিএনপি তো আলী ইমাম মজুমদারকে চায় নাই, ওনাকে রাখছেন কেন এতদিন? বিএনপির সাথে তো ধরেন আজকে ওনারা যে উপদেষ্টা হলেন, এই যে ওনাদের প্রথম উপদেষ্টা, সেই উপদেষ্টার সময় তো আমাদের সবার পরামর্শ নেওয়া হয়েছে, ছাত্ররা তো আমাদের কাছ থেকে প্রথম রাউন্ডের প্রফেসর ইউনূস যে
চিফ অ্যাডভাইজার হলেন, আসিফ নজরুল যে উপদেষ্টা হলেন, আদিলুর রহমান খান উপদেষ্টা হলেন, অনেকেই কিছুটা এগুলো আমাদের সকলের পরামর্শের কিছু না কিছু অংশ এখানে আছে। এখন পরবর্তী উপদেষ্টা নিয়োগে আমি মনে করি সেই বিষয়টা রেসিপ্রোকাল আলাপ হয়নি ওরকম। কথা হচ্ছে আপনি চান কিনা কথা বলতে। আমার কথা হচ্ছে আপনি যদি মনে করেন, বিষয়টা বোঝেন জামিল ভাই, আমি যদি মনে করি যে আপনাকে ছাড়া আমি চলতে পারবো, সো হোয়াট, অসুবিধা, আপনি ভালো চালান না, আমাকে তখন আর মানুষ আইডিয়া দেওয়ার ক্ষেত্রে আগ্রহী থাকে না, আমাকে গোনার দরকার কি? সেটি আমরা যে আলোচনায় ছিলাম দুজনই বলবেন কিছুটা, আমরা আগামী দিনের বাস্তবতার চ্যালেঞ্জগুলো নিয়ে র্যাপ আপ করতে চাই। বিশেষ করে শান্ত আপনার কাছে আসি যে এই যে একটা বাংলাদেশের সংস্কৃতি বা একটা কালচার, যেটা কিছুটা মঞ্জু ভাই বলেছেন যে আমরা একটা সার্টিন টাইমের পরে আমরা রেস্টলেস হয়ে যাই, আমরা কথা বলতে শুরু করে দাবিগুলো নিয়ে আসি, এটি আমাদের দেশের মানুষের একটা ধর্ম। তো এটিকে কি মাথায় রেখেই সবগুলো জিনিস চিন্তা করা যেত কিনা? যেমন এখন কথা হচ্ছে ডিসেম্বর নাগাদ কমিশনগুলো রিপোর্ট দেবে, এরকমই কি বেঞ্চমার্ক তৈরি করা যায় কিনা? ডেফিনেটলি এই যে বিভিন্ন দলগুলো যে নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে, রোডম্যাপ মানে তো এই না, এবং এটার ভুল ব্যাখ্যাও করা হচ্ছে, এবং ছাত্ররা বা বিভিন্ন কর্নার থেকে অন্য পলিটিক্যাল পার্টি থেকে কথা বলে এটাকে আরও দূরত্ব বাড়ানো হচ্ছে এইভাবে যে বিএনপি এখনই নির্বাচন চায়, কত তাড়াতাড়ি ক্ষমতায় গিয়ে লুটপাট করবে, চাঁদাবাজি করবে, এই কথা বলে আবার নিজেদের মধ্যে বাড়াচ্ছে। বিএনপি কি বলেছে যে এখনই নির্বাচন দিতে হবে? শুরুর দিকে তারা যাই বলুক, শেষের দিকে এসে তারা বলছে যে যৌক্তিক সময়। এখন এই যৌক্তিক সময় মানে আপনি কতটা সংস্কার করবেন? আপনি কি গোটা দেশ সংস্কার করে ফেলবেন? আপনার ওই যে সেন্ট মার্টিনে কয়দিন যাবে, কতজন যাবে, ওটাও কি আপনার এই সংস্কারের আওতায় এখনই জরুরি ছিল? আপনার বইমেলা কোথায় হবে কোথায় হবে না, এটাও কি এখনকার জরুরি বিষয় ছিল? যে এই যে একটা নড়াচড়া তৈরি করে, যেখানে যেখানে আপনার ফোকাস করা দরকার, মানুষকে তার আপনার আয় কমে গেছে, চাকরি বাজার মন্দা, অনেকে চাকরি হারিয়েছে, তার ইনকাম কমেছে, ব্যাংকগুলোর সমস্যা, উল্টা দ্রব্যমূল্য বেড়ে গেল। অর্থ উপদেষ্টা নিজেই কালকে বলেছেন যে ট্যাক্স কমিয়েও বাজারে দ্রব্যমূল্য কমানো যাচ্ছে না, তাহলে নিয়ন্ত্রণের একটা ঘাটতি আছে। সেইখানে আপনি শক্তি নিয়োগ করেন যে কি করে বাজার নিয়ন্ত্রণ করে ঠিক মূল্যে মানুষকে খাদ্যদ্রব্যটা দিতে পারে। আগের সিন্ডিকেটগুলো কি এখনো ফাংশনাল বলে মনে হচ্ছে? ডেফিনেটলি ফাংশনাল না, এরা পারছে না তো। তা পারলে তো এতদিন ধরে, 3 মাস ধরে অবস্থা থাকতো না। দ্বিতীয় হলো গিয়ে জননিরাপত্তাটা, যদিও আমরা জানি যে পুলিশ বাহিনী সাংঘাতিক করাপ্টেড হয়ে গেছে, সেখানে সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামানো হয়েছে, তারপরেও অস্ত্র উদ্ধারের যেই গতি সেটা খুব স্লো, অপরাধী খুনিদের গ্রেফতারের যে গতি সেটা খুব স্লো, চোখের সামনে দেখছি পালিয়ে গিয়ে সবাই নিরাপদে চলে যাচ্ছে, সেইটা নিয়েও দ্বন্দ্ব সন্দেহ তৈরি হচ্ছে যে কে বা কারা এদের নিরাপদে পার করে দিচ্ছে, সেইখানে জননিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। দ্বিতীয় হলো এই সংস্কার নিয়ে বাংলাদেশের মানুষ, এত গভীরের সংস্কার নিয়ে সাধারণ মানুষ ভাবে না। তাদের বেসিক যে কটা জিনিস সামনে দরকার, সেটা হচ্ছে বহু বছর সে নির্বিঘ্নে ভোট দিতে পারেনি, সে একটা ভোট দিয়ে তার প্রতিনিধি নিজে নির্বাচন করতে চায় প্রত্যক্ষভাবে, এবং ওই প্রতিনিধি তাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করলে সে যেন ভোটের মাধ্যমে আবার জবাবটা দিতে পারে। তার মানে স্থায়ী একটা বন্দোবস্ত চায়, তার ভোটের ক্ষমতাটা যেন তার হাতে থাকে। সেইটা করবার জন্য এই ভোট, একটা সুন্দর গ্রহণযোগ্য ভোট করবার জন্য আপনার নির্বাচন কমিশন এবং গ্রাসরুট লেভেল পর্যন্ত তার যে হ্যান্ডসগুলি, সেটা কিভাবে আপনি সংস্কার করে গোছাবেন, এইটার সঙ্গে যুক্ত হচ্ছে আইন শৃঙ্খলা পুলিশ, যারা নির্বাচন পরিচালনায় যুক্ত হবে, তাদেরকে কি করে আপনি শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে এনে একটা নৈতিক বাহিনী করবেন। তার সঙ্গে যুক্ত সিভিল প্রশাসন, ডিসিরা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, ইউএনও করেন, তাহলে সিভিল প্রশাসনে আপনি কি করেন সংস্কার করে ফ্যাসিবাদ বিরোধীদের আপনি আনবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে বিচার বিভাগ, যারা নির্বাচনের সময় প্রার্থীদের প্রার্থিতা বাতিল সংক্রান্ত বিষয় কিংবা প্রতিপক্ষকে হয়রানির জন্য আদালতের বারান্দায় ঘোরানো, রায় দিয়ে নির্বাচন অযোগ্য করা বা বিভিন্ন রকমের যে ফরমাইশি কাজ কারবার করে এগুলি করতে না পারে, তাহলে বিচার বিভাগ, এই কয়টাকে আপনি যদি সংস্কার করেন এবং গ্রহণযোগ্য নির্বাচনের একটা পরিবেশ তৈরি করেন, অটোমেটিক্যালি দেখবেন যে গণতন্ত্র রিলেটেড এবং সুশাসন রিলেটেড মেজরিটি থাকা উচিত। সেটা না করে ব্যাপক অর্থে সংস্কারের দিকে যদি এরা ঝাঁপিয়ে পড়ে এবং মনে হয় যেটা টাইম ক্ষেপণ করছে সেটাও সুনির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে ওইভাবে করছে না, তখন সন্দেহ তৈরি হয়। পাশাপাশি নানান রকম সন্দেহের ডালপালা ছড়ায়।
এদের প্রশ্রয় বা পেট্রোনাইজেশনে কিংস পার্টি গঠিত হবে কিনা, এরা নিজেরা দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো প্লট তৈরি করবে কিনা, বিরাজনীতিকীকরণ করবে কিনা, 1/11-এর সময় যে শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং -2 ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল, এখন তো একদিক মাইনাস অলরেডি হয়ে গেছে, আর একদিক মাইনাসের মতো কোনো রকম অপকৌশলের প্রশ্রয় তারা নিবে না কিনা, এই সন্দেহগুলি প্রশ্নগুলো যাতে জাগতে না পারে সেই জন্য সম্পর্কের উন্নয়ন দরকার, ডায়ালগ দরকার, নৈকট্য দরকার, দূরত্ব দূর করা দরকার। সেই দিকে যখন সরকার না হাঁটবে, রাজনৈতিক দলগুলো থেকে আমি অনীহা দেখি না, তারা কিন্তু কথা বলতে চায়, তারা কাছে যেতে চায়, সরকারের তরফ থেকে আমরা দেখছি দূরে দূরে রাখতে চায়। এই জায়গাতে মঞ্জু ভাই, বিশেষ করে আপনি একটা জায়গায় বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে একটা দ্বিপাক্ষিক যোগাযোগ থাকা, আপনি একটা ছোট টিমের কথা বলেছিলেন যাতে রেগুলার যারা ব্রিফ করবে কি কি ধরনের অগ্রগতি হচ্ছে রাজনৈতিক দলগুলো সেগুলো জানলো। এটি করতে বাধা কোথায় ছিল বা কেন এটা মনে হচ্ছে? প্রথম কথা হচ্ছে, আমি যখন এই প্রস্তাবটা দিয়েছিলেন উপস্থিত ক্ষেত্রে সেখানে আসিফ নজরুল সাহেব ছিলেন, উনি বললেন যে এই ধরনের টিম করার দরকার নাই, আমরা তো আছি, আমরা কোঅর্ডিনেশন করব। কিন্তু ফাইনালি ওনারা কোঅর্ডিনেশনটা করেন নাই, সেই প্রসঙ্গ বাদই দিলাম। আমি শান্ত ভাইয়ের কথায় বলি, অসুবিধা কি শান্ত ভাই? তারা যদি একটা রাজনৈতিক দল করতে পারে, তারা যদি ইলেকশন না দিয়ে গুড গভর্নেন্স দিতে পারে, আমরাই তো উল্টা চাপে পড়বো রাজনৈতিক দল। আমার কথাটা এখানে, আমার কথাটা সেখানে এই দল, আমি কয়েকটা কথাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি, দুইটা ভাগে আমি কথাটা বলি। প্রথম কথা হচ্ছে, দেখেন এই আন্দোলন সফল হয়েছে, মূল কারণটা ছিল যে ছাত্ররা যারা অতীতে রাজপথে নামে নাই, রাজনৈতিক দলগুলো তো আমরা রাজপথে ছিলাম অনেক আগ থেকে, এবার ছাত্ররা এসে আমাদের সামনে দাঁড়িয়েছে এবং পেছনে সর্বাত্মক শক্তি আমরা দিয়েছি, তারা জীবন প্রাণ দিয়ে তারা লড়াইটা করেছে। অর্থাৎ এই দুইটা জিনিসের বিক্রিয়া সমষ্টি এই আন্দোলনের সফলতার কারণ। এখন এই সাফল্য, এই ঐক্যটা যদি আমাদের পরবর্তী কন্টিনিউ করতো তাহলে তো এখন আমরা সফল হতাম, এখন তো কোনো সমস্যা হতো না। এই ঐক্যটা ধরে রাখার দায়িত্ব কার? এই ঐক্যটা ধরে রাখার দায়িত্ব ছিল যারা এখন এই দায়িত্বে আছেন তাদের। কিন্তু ছাত্র বা ইয়াং জেনারেশনের কি রাজনীতির প্রতি একটা ডিটেস্ট কিংবা একটা অনীহা আছে? তারা কিন্তু সেই অনীহা ইন জেনারেল বলতে চায় মাঝে মধ্যে, সেই অনীহা আছে বলেই তো রাজনৈতিক দলগুলো, আমরা আন্দোলনে আমাদের ব্যাপক সাফল্য আছে, কিন্তু বিজয় অর্জন তো আমরা করতে পারি নাই, হাসিনাকে তো আমরা হটাতে পারি নাই, ছাত্ররা এসে হাসিনাকে হটিয়েছে। আমরা অনেক বল আনা নেওয়া করেছি, মেসি এসে গোলটা দিয়েছে। আমি যদি ছাত্রদেরকে এখানে মেসির পজিশনে রাখি, এখন কথা হচ্ছে খেলা শেষ হয়েছে, হওয়ার পরে মেসি যদি বলে তোমরা তো কিছুই পারো না, আমি একাই গোল দিলাম, পরের খেলায় আমি দেখলাম যে আমি আর পাসই দিলাম না, আমি আর বল আগাই দিলাম না, মেসি তো বল পাবে না। এখন সেটাই হচ্ছে, এখন যেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো চিন্তা করছে যে ঠিক আছে আমাদের কোনো ইয়া নেই। এখন দেখেন ছাত্রদের ঐক্য নাই। আমি ছাত্রদেরকে বলেছিলাম যে তোমরা ঠিক আছে আমাদেরকে হারাই দাও, আমাদের কথা শুনো না, তোমরা ভালো কিছু করে ফেলো না, অসুবিধা কি? আমরা তো চাই, বিশ্বাস করেন আমি মনে করি যে ছাত্ররা যদি একটা রাজনৈতিক দল করতে পারে, তারা যদি ভালো করতে পারে, আমরা রাজনীতি থেকে রিটায়ার করবো। আমাদের ক্ষমতা আসতে হবে, আমাদেরকে দেশ চালাইতে হবে, এমন তো কোনো কথা নাই। এখন দেখেন তোমরা ছাত্রদেরকে ঐক্যবদ্ধ রাখতে পারছো, ওরকম কি কোনো ওভারসি করেন যে এরকম আসতে পারে পলিটিক্যাল পার্টি? আমি আপনাকে বলি জামিল ভাই, আমি চাই আসুক। আমি আপনাকে বলি, উনিও তরুণ নেতা, উনি যদিও বয়স হয়েছে তারপরেও তরুণ বলে আমাদেরকে সবাই। আমি বলছি যে ছাত্রদের 50 পেরোনো তরুণ, তারেক রহমানকে বলে ভাই 57-58 বছর বয়সে, তারেক রহমানকে বলে তিনি তারুণ্যের অহংকার, 60 হচ্ছে উনি। যাই হোক, তো আমার কথা হচ্ছে ছাত্রদেরকে আপনারা ঐক্যবদ্ধ যদি রাখতে পারতেন, ডাক দিলে ছাত্ররা রাস্তায় আসতো। ইভেন আমি বললাম, ছাত্ররা এসে বললো যে কোনো ইলেকশন দরকার নাই, আমরা আগে রাষ্ট্র সংস্কার করবো। ছাত্ররা ভাই রাজপথে থাকলে আমরা আমাদের কণ্ঠটা তো ছোট হয়ে আসে। তাহলে আপনারা তো ছাত্রদেরকে ঐক্যবদ্ধ রাখতে পারছেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জেনারেল পিপল ডাজন্ট কেয়ার অ্যাবাউট দি সংস্কার ইত্যাদি। দ্রব্যমূল্যের দামটি বড়, সে যদি দেখতো দ্রব্যমূল্যের দাম কমছে, সে যদি দেখতো যে রাস্তায় যানজট নাই, সে যদি দেখতো যে একটা ডিফারেন্ট সিচুয়েশন তৈরি হয়েছে, ট্রাফিক মুক্ত। আমি আপনাকে আজকে একটা খুব বিটার এক্সপিরিয়েন্স বলে জামিল ভাই, আমি এয়ারপোর্টে নেমে আজকে সকালে আমি বাইরে থেকে আসছি, জানেন শান্ত ভাই, নামার পরে আমি একটা দৃশ্য দেখে আমার কলেজাটা খুব কষ্ট পেয়েছে। আমি দেখলাম অনেকগুলো মানুষ লাইন ধরে ধাক্কাধাক্কি করছে, কারো হাতে কোনো পাসপোর্ট নাই, কিসের ধরনের একটা কাগজ নিয়ে তারা দাঁড়িয়ে আছে। আমাদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে এরা কেউ ট্রাভেল করেছে ফ্লাইটে, মনে হয় না, মনে হচ্ছে জমি থেকে চাষ করে উঠে আসছে। পরে আমি খবর নিয়ে দেখলাম এরা সবাই বিভিন্ন জেলখানায় ছিল, সৌদি আরব বা ইয়াতে। এবং দুইজনের সাথে আমি কথা বলে দেখলাম ওদের বাড়ি যাওয়ার টাকা নাই,
বুঝছেন? জি, জি। আমি দেখেছি, আমি আমেরিকা থাকা অবস্থায় শুনেছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা লাউঞ্জ চালু করেছে, ভেরি গুড, প্রবাসী ক্যাফে নামে। প্রবাসী ক্যাফে, খুব ভেরি গুড। কিন্তু ভাই আমার প্রায়োরিটি কি? আমি যদি এখানে দাঁড়ায় আমি যদি একটা ফান্ড জেনারেট করতে পারতাম, বাংলাদেশে তো আমরা দেখি বন্যার সময় মানুষ টাকা দেয়, আমরা আমাদের এই শ্রমিকদের জন্য তো বলতে পারতাম যে আমার শ্রমিকরা বিদেশে জেল খেটে, একটা লোক আমাকে বললো 5 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে গেছে, সে খালি হাতে ফিরে এসেছে, একটা টাকাও সে বাড়িতে পাঠাতে পারে নাই। এখন আমি যেটা বলছি যে আপনি যদি এই কাজগুলো করতে পারতেন, এই যে প্রবাসীদেরকে 2000-5000 টাকা করে দিতেন, আপনি যদি দ্রব্যমূল্য কমায় ফেলতে পারতেন, আপনি আল ইমাম মজুমদার না, আলী মুয়াজ্জিন মজুমদারকে নিয়ে আসেন, আইসা সবকিছু করে ফেলেন না, কিছুই। আমি বলেছি যে আপনি বশির সাহেবকে দেন বা আমাদের ভাই ফারুকিকে দেন, কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো করে দিয়ে সমাধান করে ফেলেন। এবার আপনার দলের প্রাক্তন চেয়ারম্যান সুলাইমান চৌধুরী সাহেবের নাম হচ্ছে, আমার কথা হচ্ছে খুবই পরিষ্কার কথা, আপনি রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখতে পারছেন না, ছাত্রদের ঐক্য ধরে রাখতে পারছেন না, দ্রব্যমূল্য কমাতে পারছেন না, তাহলে তো একটা সময় আসলে মানুষ বলবে, আজকে ছাত্ররা নামছে, কালকে রাজনৈতিক দল নামবে, কালকে যদি সব রাজনৈতিক দল একসাথে নামে তাহলে ওনাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তো খুবই আশঙ্কা বোধ করছি। এই জায়গাতে আমরা একটু র্যাপ আপ করি, ক্লোজ করতে চাই। বিশেষ করে শান্ত ভাই, আগামী দিনের বাস্তবতা এবং চ্যালেঞ্জ কি দেখেন আপনি, কিভাবে ওভারসি করেন? আগামী দিনের বাস্তবতা আমি যেটা দেখি সেটা হচ্ছে সংশোধনের পথ আছে। কিছু ভুল ইতিমধ্যে হয়ে গেছে সরকারের তরফ থেকে, দূরত্ব কিছু তৈরি হয়ে গেছে পলিটিক্যাল স্টেক হোল্ডার, ছাত্র এবং সরকারের মধ্যে। এই দেশের স্বার্থে, এই গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখার স্বার্থে, ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করার স্বার্থে এই গ্যাপটা দূর করতে হবে। এই গ্যাপটা দূর করার জন্য উদ্যোগটা সরকারকে নিতে হবে। আচ্ছা, লাস্ট মিনিট আপনার কাছ থেকেও দু একটা চ্যালেঞ্জের কথা নিয়ে এসেছি। প্রথম কথা হচ্ছে যে আমরা এই আন্দোলনে বিজয়ী হয়েছি কিসের মাধ্যমে? একটা মানে লেফট অ্যান্ড রাইট একটা ঐক্যের মধ্য দিয়ে। সেই ঐক্যটার একটা জায়গা মাঝে মাঝে শেখ হাসিনা আমাদের উপকার করে, উনি ওখান থেকে একটা হুঙ্কার ছাড়েন, সবাই অডিও বার্তা সব এক হয়ে যায়। ঠিক আছে, আপনাকে মনে রাখতে হবে যে আমাদের লক্ষ্য একটাই, আমাদের কাজ কিন্তু বেশি না। একটা হচ্ছে সিচুয়েশন, আমি মোটা দাগে 4টা কাজ জামিল ভাই। একটা হচ্ছে নিহত আহতদের করা, 2 নম্বর হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনা, 3rd হচ্ছে আমার যে সমস্ত সংস্কারের কথা বিএনপির 31 দফায় তো আছেই, আপনাকে তো দ্বিতীয় জায়গায় যেতে হচ্ছে না, আপনি আরো কিছু যোগ করেন, আপনি 31 দফাকে 42 দফা বানান, অথবা অনেক কাজ করা আছে রেডি অলরেডি। আমি তো বলেছি এখানে কিন্তু বেশি সংস্কারের কথা না, এখানে বেশি হলে 10টা থেকে 15টা আছে, আপনি আরো 8-10টা যোগ করেন না, করে বিএনপিকে বলেন যে ভাই বলেছেন হয়তো কিছু প্রতিশ্রুতি আছে, আপনি 30টা-35টা বানায় বলেন না রাজনৈতিক দলগুলোকে যে আমরা এটা করতে চাই, রাজনৈতিক দল বলুক না যে আমরা এটা চাই না, আমার তো মনে হয় না এটা বলবে। এই জায়গাতেই এই চ্যালেঞ্জগুলো নিয়েই। এবং চতুর্থটা হচ্ছে আপনি একটা ইলেকশনের রূপরেখা দেন, কারণ মানুষের তো একটা চায় যে ইয়া হোক। তো যে জন্য বলছি খুবই সহজ, আমি জানি না কারা বা কেন এই সহজ জিনিসটাকে ওনারা জটিল করে ফেলছেন, এবং জটিল করে কিন্তু মানে আমি আপনাকে বলি, আমরা যত কথাই বলি ওনাদেরকে বাঁচাতে আমাদেরকে রাজপথে আসতে হবে। আপনাদের একটা সহযোগিতার হাত নিয়ে আসতে হবে। গ্রেফতার হয়ে রক্ত দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, আল্লাহ না করুক কোনো কারণে যদি ওনারা রাজপথে সমস্যা পড়েন, আমরাই রাজপথে যাব, পরিস্থিতি যাতে না হয় আমরা সেই আমাদের প্রতিশ্রুতি, আশাবাদের জায়গায় প্রতিশ্রুতি নিয়েই আজকে শেষ করতে চাই। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং মঞ্জু ভাই দুজনকে ধন্যবাদ, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আগামীতে অন্য কোনো বিষয়ে আমরা আবারও কথা বলবো, সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।